প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অরবিট পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ফিজিক্স। ফিজিক্সের আজকে আমরা প্রথম চ্যাপ্টার আলোচনা করব। অধ্যায় নাম হচ্ছে কি গতি। এই গতি আলোচনা করতে প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। প্রথমে আসে কি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। আসলে এই প্রসঙ্গ কাঠামোটা কি? প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে কি কোনো স্থির বিন্দুর সাপেক্ষে কোনো স্থির বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। অর্থাৎ দেখো ভাইয়া কি বলছে, তাহলে প্রসঙ্গ কাঠামো কাকে বলবো? যে স্থির বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো। পরে যে স্থিতি এবং হচ্ছে কি গতি, প্রকৃতপক্ষে কোনো বস্তু স্থিতি নয়, কোনো বস্তু কি গতি নয়, সবাই হচ্ছে কি আপেক্ষিক। এবার আসলে আপেক্ষিকতা জিনিসটা কি? আপেক্ষিকতা জিনিসটা বলতে গেলে একটা সহজ উদাহরণের মধ্যে আমরা বুঝতে পারি। দেখো, মনে করলাম এখানে হচ্ছে কি একটা বাস, এই বাসে আমি এবং আমার কি দেয়া আছে? একটা ফ্রেন্ড দেয়া আছে। আর এইখানে একটা জন দেয়া আছে কি পর্যটক। একজন কি দেয়া আছে? পর্যটক। অর্থাৎ সে কি করছে? পর্যবেক্ষণ করতেছে। তাহলে দেখো ভাইয়া, এই বাসে আসি, এ বিন্দুতে আছে কি আমি, আর বি বিন্দুতে আছে আমার কি একজন বন্ধু। তাহলে দেখো ভাইয়া, এই বাসটা কি করতেছে? 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। কত মিটার পার সেকেন্ড বেগে চলতেছে? 5 মিটার পার সেকেন্ড বেগে এই বাসটা চলতেছে। তাহলে দেখো ভাইয়া, এই বাসে আমি এবং আমার বন্ধু যেই থাকি না কেন, প্রত্যেকের বেগ কত হবে? 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তার মানে এই বিন্দুরও কত হবে বেগ? 5 মিটার পার সেকেন্ড। এবং বি বিন্দুরও বেগ কত হবে? 5 মিটার পার সেকেন্ড বেগ। কেন 5 মিটার পার সেকেন্ড বেগ হচ্ছে? কারণ দেখো ভাইয়া, বাসটা চলতেছে কি 5 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে বাসে যারাই থাকুক না কেন, প্রত্যেকটা বস্তুরই বেগ কত হবে? 5 মিটার পার সেকেন্ড বেগ। এখন আসা যায়, যদি এই বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে কি করব? এ বিন্দুর সাপেক্ষে যদি বি বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান হবে কি স্থির। কেন স্থির? দেখো ভাইয়া, এও আছে বাসে, অর্থাৎ এ বিন্দুটা, অর্থাৎ আমি আছি বাসে এবং আমার যে বন্ধু আছে, এই বন্ধু আছে কি বাসে। তার মানে আমরা দুজনেই কি আছি বাসে। এ হচ্ছে কি সামনের সিটে, আমি আছি কি পেছনের সিটে। তার মানে দুইজনকে আমার সাপেক্ষে বি বিন্দু কি স্থির, কারণ দুজনে কি আছি বসে আছি। আবার যদি বি বিন্দুর সাপেক্ষে বলা যায়, তাহলে বি বিন্দুর সাপেক্ষে যদি এ বিন্দুর কল্পনা করে, তাহলে এ বিন্দুটা হচ্ছে কি স্থির। তাহলে এই বিন্দুটা হবে কি স্থির। এবারে দেখো ভাইয়া, অপর দিকে আসা যাক। অপর দিকে একজন পর্যটক আছে কোথায়? সি বিন্দুতে আছে। কোন বিন্দুতে আছে? সি বিন্দুতে আছে। এখন এই পর্যটক কি করলো? এই পর্যটক দেখতেছে একটা বাস যাইতেছে কত মিটার পার সেকেন্ড বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে বাসটা চলতেছে। তা আর এই যে এই বিন্দুতে, অর্থাৎ এই সি বিন্দুতে পর্যটক যে আছে, এই পর্যটকের বেগ কত হবে? 0 মিটার পার সেকেন্ড। তার মানে এই বিন্দুর, অর্থাৎ এই সি বিন্দুতে যে পর্যটক আছে, পর্যটকের বেগ কি হবে? 0। কেন হবে? কারণ সে কি স্থির অবস্থায় আছে। এখন যদি এই সি বিন্দুর সাপেক্ষে এই যে বাসে থাকা যে আমি এবং আমার ফ্রেন্ড আছে, তাদের কথা যদি তুলনা করা যায়, তাহলে এ বিন্দু অর্থাৎ সি বিন্দুর সাপেক্ষে এ এবং বি বিন্দু কি হবে? গতিশীল। গতিশীল। এ কারণেই বলা হয়, দেখো ভাইয়া, তাহলে এই যে সি বিন্দু সাপেক্ষে কল্পনা যদি করি, তাহলে সি বিন্দু আছে কি স্থির। সি বিন্দু দেখতেছে কি বাসটা 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তার মানে এই বাসে থাকা যে বস্তুগুলো আছে সবাই কি 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। অর্থাৎ সি সাপেক্ষে এ এবং বি কি হবে? গতিশীল। এজন্যই বলা হয় পরম নয় কোনো স্থিতি, পরম নয় কোনো গতি, সবই হচ্ছে কি আপেক্ষিক। কেন? আমরা এই যে একটা, অর্থাৎ পর্যবেক্ষকের সাপেক্ষে কেউ গতিশীল হচ্ছে, কেউ আবার কি হচ্ছে স্থিতি হচ্ছে। তার মানে এটা কার উপর ডিপেন্ডেন্ট? এই যে প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো কোনটাকে বলবো? কোন স্থির বিন্দুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান নির্ণয় করা যায় তাকে কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসা যাক ভাইয়া, আমরা কি পড়বো? স্থিতি। তাহলে স্থিতি কি হচ্ছে? স্থিতি স্থিতি তাহলে স্থিতি হচ্ছে কি? দেখো ভাইয়া, সময়ের সাথে পারিপার্শ্বিকের
শিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকলে তাকে স্থিতি বলে। তাকে কি বলা হয়? স্থিতি। তাকে কি বলা হয়? স্থির। এবং বস্তুর ওই অবস্থাকে স্থিতি বলে। তাহলে দেখো ভাইয়া, স্থিতি তাইলে কাকে বলবো? কি বলছে? সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকলে তাকে কি বলা হয়? স্থির বলা হয়। তাকে কি বলা হয়? স্থির। তার মানে কি হচ্ছে, একটা বস্তু স্থির অবস্থায় আছে, সে কি সময়ের সাথে সাথে কি হচ্ছে, তার কোনো পরিবর্তন হচ্ছে না। এবং কি বলছে, যদি বস্তু সময়ের সাথে সাপেক্ষে কোনো অবস্থার পরিবর্তন না ঘটে, এবং কি বলছে, তাহলে তাকে কি বলবো? স্থির। এবং বস্তুর ওই অবস্থাটাকে কি বলবো আমরা? স্থিতি। এবার আসা যাক কি গতি। তাহলে গতি কাকে বলবো? দেখো ভাইয়া, আমরা এইখান থেকে দেব কি? গতির সংজ্ঞাটা দিব। তাহলে এখান থেকে কি দেব? গতির সংজ্ঞা। তাহলে কি বলছে দেখো, সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, এখানে কি বলছি? স্থিতির ক্ষেত্রে কি বলছি? অপরিবর্তিত থাকবে। আর গতির ক্ষেত্রে হবে কি? পরিবর্তন হবে। তাহলে কি হবে? গতির ক্ষেত্রে কি হবে? সময়ের সাথে কি বস্তুর অবস্থান পরিবর্তন হলে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? গতি বলা হয়। তাহলে তাকে কি বলবো? গতি বলবো। তার মানে কি বলছে? গতি তাহলে কোনটাকে বলবো? সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন হয়, তখন তাকে আমরা কি বলবো? গতি। এই গতি মূলত দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট করে পরিবর্তন হয়। একটা হচ্ছে কি? দূরত্বে পরিবর্তন হতে পারে, অথবা দিকে পরিবর্তন হতে পারে, অথবা উভয়ে পরিবর্তন হয়। তাহলে দেখো ভাইয়া, তাহলে গতিটা কয়টা? আমরা একটা জিনিস মনে রাখবো সব সময়, এই যে গতি যেটা আছে, এই গতিটা কয় ভাবে পরিবর্তন হয়? দুই ভাবে। একটা হচ্ছে কি? দূরত্বে পরিবর্তন হইতে পারে, দিকেও পরিবর্তন হইতে পারে। তাহলে পরিবর্তন কয় ভাবে হইতে পারে? তাহলে গতি দুই ভাবে পরিবর্তন হয়। একটা হচ্ছে কি? দূরত্বে, অথবা কি? দিকে, অথবা কি? উভয় দিকে, দূরত্ব এবং দিক দুটাই দিকে কি পরিবর্তন হয়। এবারকে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার গতি। এবারকে আমরা আলোচনা করব কি? বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতি। এবার আসা যাক বিভিন্ন প্রকার গতি। যেহেতু আমরা কি পড়তেছি? আমরা গতির অধ্যায়ে আলোচনা করতেছি। আমরা যত প্রকারই গতি পড়বো না কেন, সবগুলোই হবে কি? গতিশীল। আমরা এই কারণে একটা সংজ্ঞা সবসময় মনে রাখবো, যত প্রকার গতি পড়বো সব সঙ্গে আমরা একটা দিব। কি সংজ্ঞাটা দিব? কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যেন, দেখো ভাইয়া, আমরা যেহেতু কি পড়তেছি? কি অধ্যায় পড়তেছি? গতি অধ্যায় পড়তেছি। তাহলে গতি অধ্যায়ে যে অধ্যায় পড়ি না কেন, আমরা কি যত প্রকার গতি পড়ব, সবগুলা গতির ক্ষেত্রে এই এতটুকু সংজ্ঞা আমরা কি করব? প্রথম ক্ষেত্রে ইউজ করব। তো ইউজ করব কি? কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যেন। এবার আসা যায় সরল রৈখিক গতি। এক নম্বর যদি আসা যায় সরল রৈখিক গতি। তাহলে দেখো সরল রৈখিক গতি। তাহলে সরল রৈখিক গতিটা কি বলবো? দেখো ভাইয়া, কোনো গতিশীল বস্তু, তাহলে আমরা এখানে কি লিখবো? সংজ্ঞাটা কি লিখবো? তাহলে এই যে উপরে লিখবো। তাহলে দেখো, এক নম্বর সরল রৈখিক গতি। তাহলে দেখো সরল রৈখিক গতি, তাহলে সংজ্ঞা কি দেব? কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যেন একটি সরল রেখা বরাবর ক্রিয়াশীল, তাকে কি বলবো আমরা? সরল রৈখিক গতি। তাহলে দেখো ভাইয়া কি বলছে? তাহলে সরল রৈখিক গতি কোনটাকে বলবো? কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যেন একটি সরল রেখা বরাবর কি হয়? ক্রিয়াশীল হয়। তাকে কি বলবো আমরা? সরল রৈখিক গতি। তার মানে কি হবে? এই যে একটা গতি কি হচ্ছে, যেমন এ থেকে একটা বি বিন্দু আছে, এই বিন্দুটার গতি যদি এ থেকে বি বরাবর হয়, তখন তাকে আমরা কি বলবো? সরল রৈখিক
গতি। এবার আসা যাক কি ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতি কাকে বলবো এখন? দেখো 2 নম্বরে আসে কি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতি কাকে বলবো? একটু আগে আমরা কি বলছি, আমরা সব সংজ্ঞা দেব কোথায় থেকে? একটা জিনিস থেকে, সেটা হচ্ছে কি, তাহলে দেখো আমরা কোনটা থেকে দেব সংজ্ঞা? সব সময় এই যে এইখান থেকে আমরা কি দেব? সংজ্ঞা দিব। তাহলে কি হচ্ছে, কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যেন একটি নির্দিষ্ট বিন্দু, একটি নির্দিষ্ট বিন্দু সমদূরত্বে থেকে ঘুরতে থাকে, তাকে ঘূর্ণন গতি বলে। তাহলে দেখো ভাইয়া, তাহলে ঘূর্ণন গতির আমরা সংজ্ঞা কি দেব? কোন গতিশীল বস্তুর গতি এমন হয় যেন একটি নির্দিষ্ট বিন্দু সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, তাকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি। এখন আসা যাক, দেখো ভাইয়া, যেমন এইখানে একটা বিন্দু কল্পনা করলাম, এই বিন্দুটাকে কেন্দ্র করে এইখানে একটা কি করলাম? বৃত্ত অঙ্কন করলাম। তাহলে দেখো বৃত্তটা যখন অঙ্কন করলাম, তখন দেখো এই বৃত্তর কেন্দ্র এখান থেকে যতটুকু দূরত্ব আছে, ঠিক মনে করো এখানে দূরত্ব হলাম 5 মিটার, তার মানে এখান থেকে এর দূরত্ব কত হবে? 5 মিটার। এখান থেকে এর দূরত্ব কত হবে? 5 মিটার। এখান থেকে এর দূরত্ব কত হবে? 5 মিটার। তার মানে একটা নির্দিষ্ট বিন্দুকে, তাহলে একটা বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বরাবর যতটুকু পথ অতিক্রম করছে, সেটাই হচ্ছে কি তার ঘূর্ণন গতি। তার মানে এই বিন্দুটাকে কেন্দ্র করে সম্পূর্ণ বৃত্তটা ঘুরিয়ে আসতে যতটুকু হয়, সেটাই হচ্ছে কি তার ঘূর্ণন গতি। এবারে আসা যাক চলন গতি। এবারে কি আলোচনা করব? চলন গতি। দেখো ভাইয়া চলন গতি, তাহলে দেখো এবারে আমরা আলোচনা করব কি চলন গতি। তাহলে চলন গতি কাকে বলে? চলন গতি। তাহলে দেখো ভাইয়া, আমরা কি বলছিলাম, সব ক্ষেত্রে অর্থাৎ যত প্রকার গতি পড়ি না কেন, সব ক্ষেত্রে একটা টাইটেলই ইউজ করবো, সেটা হচ্ছে কি কোন গতিশীল বস্তুর গতি। কোন গতিশীল বস্তুর গতি এমন হয় যেন একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, সমান দূরত্ব অতিক্রম করে, তাকে চলন গতি বলে। চলন গতি বলে। তাহলে দেখো ভাইয়া, সংজ্ঞা কি পেলাম? দেখো কোন গতিশীল বস্তুর গতি এমন হয় যেন একই সময়ে একই দিকে সমান দ্রুত অতিক্রম করে, তাকে কি বলা হয়? চলন গতি। তোমাদের বইয়ে একটা উদাহরণ দেয়া আছে, যেমন পাখির চলার দেয়া আছে। দেখো ভাইয়া, তো যেমন পাখি কি করতেছে, এইখানে এরকম করে একটা, এখানে দেয়া আছে কি একটা পাখি দেয়া আছে, আবার এইখানে একটা দেয়া আছে কি পাখি, আবার এইখানে একটা দেয়া আছে কি পাখি, আবার কি দেয়া আছে এইখানে একটা কি দেয়া আছে পাখি। দেখো ভাইয়া, এই পাখিগুলা কি করতেছে, এই যে একটা বিন্দুতে, অর্থাৎ কি বলছে একই সময়, তার মানে এখান থেকে যাত্রা শুরু করছে একটা তার মানে একটা পাখি, দেখো একটা পাখি এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, অপর একটা পাখি বি বিন্দু, তারপর একটা সি বিন্দু, আর একটা কি হচ্ছে ডি বিন্দু থেকে। তো দেখো তিনজনে কিন্তু কি দেয়া আছে? সেম অবস্থায় দেয়া আছে। তার মানে একটা দেয়া আছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আর একটা কি দেয়া আছে ডি বিন্দু। তারা কি করতেছে? যাত্রা যখন শুরু করতেছে, তাদের সময় কি ছিল? একই রকম, এবং দিকটাও ছিল কি একই ভাবে। তাহলে দেখো একই সময়ে তাদেরকে কি দেয়া হলো? একই সময়ে উঠতে বলা হয়েছে, এবং তারা কি করতেছে? একই দিকে যাইতেছে। যদি এই দিক বরাবর 3টায় যায়, 4টায় যায়, তাহলে সবাই সমানভাবে যাইতেছে। যখন তারপরে সমানভাবে যাইতেছে একই সময়ে এবং একই দিকে গতিশীল হয়, তখন তাকে কি বলবো? চলন গতি। এবারকে আসা যায়, এবং এবারকে বলা হলো এ একটা পাখি, বি আর একটা পাখি এখানে আসলো, সি আর একটা পাখি এখানে আসলো, আরেকটা পাখি আসলো এইখানে। অর্থাৎ দেখো ভাইয়া, তারা কি করতেছে? সমানভাবে, অর্থাৎ একই সময়ে একই দিক বরাবর তারা কি হচ্ছে না? গতিশীল হচ্ছে না। তার মানে, এবং তারা সমান দূরত্ব কি করতেছে না? অতিক্রম করতেছে না। এই কারণে এটা কি চলন গতি নয়, আর এটা হলো কি চলন গতি। আশা করি বুঝতে পারছো। এবার আসা যাক পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতি কাকে বলে? দেখা যাক পর্যায়বৃত্ত গতি। তো দেখো ভাইয়া, পর্যায়বৃত্ত গতি কাকে বলা হয়? পর্যায়বৃত্ত গতি কোনটাকে বলবো? কোন গতিশীল বস্তুর গতি এমন হয় যেন
একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় বরাবর একই দিকে একই সময়ে ক্রিয়া করে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। তাকে কি বলা হয়? পর্যায়বৃত্ত গতি। তাহলে দেখো পর্যায়বৃত্ত গতি কোনটাকে বলবো? কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যেন একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় বরাবর একই দিকে একই সময় কি করে ক্রিয়াশীল করা হয়। আমরা ঘড়ি তো সবাই দেখছি, এবার আসা যায় একটা ঘড়ি অঙ্কন করি। দেখো একটা ঘড়ি অঙ্কন করলাম, একটা ঘড়িতে কি কি দেয়া থাকে? সময়ের কাঁটা, সেকেন্ডের কাঁটা এবং হচ্ছে কি মিনিটের কাঁটা। তাহলে এইটা একটা কি ঘড়ি কল্পনা করি। তাহলে ঘড়িতে থাকে, এটাকে থাকে কি 12, এখান থেকে কত কি 6, এখানে কত থাকে কি 3, এদিকে থাকে কত 9, তাহলে কত হচ্ছে 1, এদিকে আসলো কি 2, 4, 5, 7, 8, 10, 11। এবার দেখা যাক একটা ঘড়ির কাঁটা। তাহলে একটা ঘড়ির কাঁটা দেখো, মনে করলাম এটা হচ্ছে কি মিনিটের কাঁটা। এই দেখো ঘড়ির কাঁটা, তাহলে দেখো ঘন্টার কাঁটা একটা কি করলাম মিনিটের কাঁটা কল্পনা করলাম। তাহলে দেখো ভাইয়া এই যে ঘন্টার কাঁটা, তাহলে ঘন্টার কাঁটা মনে করো এই দুইয়ের কাছে আছে। এই যে মিনিটের কাঁটা কি করতেছে? এই যে 12 থেকে যাত্রা শুরু করতেছে, 12 থেকে যাত্রা শুরু করতে করতে আবার কোথায় আসে? 12তে চলে আসে। আবার কি করবো, একটা যখন 12 অতিক্রম করা হলো, তারপরে আমরা কি জানি 60 মিনিটে, তার মানে 60 মিনিটে কি জানি 1 ঘন্টা। যখন 60 মিনিট অতিক্রম হবে, আবার এই যে পর্যায়ক্রমে কি করতেছে, অর্থাৎ বারবার একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরতেছে না? এটাই হচ্ছে মূলত পর্যায়বৃত্ত গতি। আশা করি বুঝতে পারছো। এবার আসা যাক আমরা আলোচনা করব পর্যায়কাল। কি আলোচনা করব? পর্যায়কাল। তো দেখো পর্যায়কালকে কি বলা হয়? এবার আলোচনা করব পর্যায়কাল। পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোন কণা একটি সম্পূর্ণ পর্যায় সম্পূর্ণ করতে যে সময় ব্যয় করে তাকে পর্যায়কাল বলে। তো দেখো পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোন কণা একটি পূর্ণ পর্যায় সম্পূর্ণ করতে যে সময় ব্যয় করে তাকে কি বলা হয়? পর্যায়কাল বলা হয়। তাহলে দেখো ভাইয়া পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কালকে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা প্রকাশ করা হয়। এখন আসা যাক পর্যায়কালের একক। পর্যায়কালে কি হবে? একক। এই পর্যায়কালের একক হচ্ছে কি সেকেন্ড। একক কি? পর্যায়কালের একক হচ্ছে কি সেকেন্ড। এবার আসা যাক পর্যায়কালের মাত্রা। পর্যায়কালের মাত্রা হচ্ছে কি টি ইনভার্স কত হবে? 1। পর্যায়কালের মাত্রা কত হবে? টি ইনভার্স 1। তাহলে পর্যায়কাল তাহলে দেখো ভাইয়া, তাহলে পর্যায়কাল কাকে বলবো? পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোন কণা একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় ব্যয় করে তাকে কি বলা হয়? পর্যায়কাল। পর্যায়কালের একক হচ্ছে পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কালের একক হচ্ছে কি সেকেন্ড এবং পর্যায়কালের মাত্রা হচ্ছে কি টি ইনভার্স 1। এবারে আসা যাক স্পন্দন গতি পর্ব। আমরা এবারে কি পড়বো? স্পন্দন গতি। তাহলে দেখো স্পন্দন গতি কাকে বলা হয়? স্পন্দন গতি। তাহলে কি বলবো ভাইয়া? তাহলে আমরা একটু আগে কি বলছিলাম, যত প্রকার আমরা গতি পড়ি না কেন একটা সংজ্ঞায় আমরা ইউজ করব, সেটা হচ্ছে কি কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যেন পর্যায়কালের অর্ধেক সময় মানে হচ্ছে কি t/2 সময় ঘড়ির কাঁটার দিকে এবং বাকি অর্ধেক সময়
অর্ধেক সময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাকে স্পন্দন গতি বলে। তো দেখো ভাইয়া, তাহলে স্পন্দন গতি কাকে বলে? দেখো, স্পন্দন গতি হচ্ছে কি, কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যেন পর্যায়কালের অর্ধেক সময় ঘড়ির কাঁটার দিকে এবং বাকি অর্ধেক সময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তখন তাকে কি বলা হয়? পর্যায়বৃত্ত গতি। এখন এই পর্যায়বৃত্ত গতি আলোচনা করতে গেলে যেটা আমরা প্রতিনিয়ত আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি দোলন গতি। তাহলে দেখো, এই দোলনা তো আমরা সবাই দেখছি। দেখো, দোলনাটা হচ্ছে কি এরকম, অর্থাৎ এইরকম করে দেয়া আছে, একটা এই দিক দিয়ে দেয়া আছে, এই দিক দিয়ে দেয়া আছে। দেখো ভাইয়া, এই যে দোলনাটা কি করতেছে, এক সময় দেখো যখন আমরা দোলনাটাকে কি দিচ্ছি, ধাক্কা দিচ্ছি, ধাক্কা দেওয়ার সময় একটা দেখো যাচ্ছে একবার এই দিকে আসতেছে, আবার এই দিকে একবার আসতেছে, ধাক্কা দিলাম এইখানে আসলো, আবার এইখানে আসলো, আবার এইখানে আসতেছে, আবার এই দিকে আসতেছে, আসতেছে না? দেখো ভাইয়া, যখন আসতেছে, দেখো ভাইয়া কিছু সময় ধরে দেখো, যখন আমরা প্রথম ধাক্কা দিলাম তখন এইখানে কি একদিকে আসলো, আবার এইখানে আসলো, আবার কি করতেছে, এই যে এইদিকে আসতেছে, আবার যখন যাইতেছে আবার এইদিকে একটা যাইতেছে, আবার এইদিকে যাইতেছে, এরকম করে কি যাইতেছে এবং কি আসতেছে। দেখো ও ভাইয়া, যখন আসতেছে অর্থাৎ ঘড়ির কাঁটা কিছু দিকে, অর্থাৎ একদিকে একবার আসতেছে, আবার একদিকে একটা আসতেছে, অর্থাৎ যখন তাদের কি হইতেছে, দিকটা কি হইতেছে, একদিকে বিপরীত, একটা আসতেছে কি ঘড়ির কাঁটার দিকে, একটা আসছে কি ঘড়ির কাঁটা বিপরীত দিকে। তার মানে এটাই হচ্ছে কি মূলত পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি উদাহরণ হচ্ছে কি, সহজ উদাহরণ হচ্ছে কি দোলক। অর্থাৎ এই দোলকটাকে কল্পনা করলে আমরা কি স্পন্দন গতি সম্পর্কে জানতে পারি। এবার আসা যাক আমরা পড়ব কি রাশি। তাহলে দেখা যাক ভাইয়া রাশি কি। রাশি হচ্ছে কি ভৌত জগতে যাহা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলা হয়? রাশি। তাহলে রাশি কাকে বলবো? রাশি, রাশি হচ্ছে কি ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তাহলে দেখো ভাইয়া, রাশি কাকে বলে? ভৌত জগতে যাহা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়। রাশি হলো দুই প্রকার, রাশি দুই প্রকার। এক নম্বর হলো কি স্কেলার রাশি, স্কেলার রাশি। আর একটা হলো কি ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তাহলে দেখো ভাইয়া, তাহলে রাশি আমরা কয় প্রকার বললাম? রাশি হচ্ছে দুই প্রকার, একটা হলো কি স্কেলার রাশি আর একটা হলো কি ভেক্টর রাশি। এখন আসে যাক স্কেলার রাশি কাকে বলা হয়? যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু নির্দিষ্ট কোনো দিক নেই তাকে স্কেলার রাশি বলে। তাহলে দেখো ভাইয়া, স্কেলার রাশি কাকে বলবে? যে রাশি শুধুমাত্র মান আছে কিন্তু নির্দিষ্ট কোনো দিক নেই তাকে কি বলা হয়? স্কেলার রাশি বলা হয়। তাহলে স্কেলার রাশি বলে। এবার আসো কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি তাহলে কাকে বলবো? যে রাশির নির্দিষ্ট মান এবং কি আছে নির্দিষ্ট দিক আছে তাকে কি বলবো আমরা? ভেক্টর রাশি। যে রাশির নির্দিষ্ট মান এবং নির্দিষ্ট দিক আছে তাকে ভেক্টর রাশি বলা হয়, ভেক্টর রাশি বলে। তাহলে ভেক্টর রাশি কাকে বলবো? যে রাশির নির্দিষ্ট মান এবং নির্দিষ্ট দিক আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। এখন উদাহরণ হিসেবে বলা যাক, দেখা যাক, তুমি সোজা স্কুলে যাও। কি বলছে? সোজা স্কুলে যাও। তাহলে সোজা স্কুলে যাবা। এবার দেখা যাক সে কি করলো, সোজা স্কুলে না গিয়ে সে কি করলো, আঁকা বাঁকা পথে স্কুলে গেল। তার মানে কি দেয়া আছে, একজনকে বলি দেওয়া হলো তুমি স্কুলে যাও, সে স্কুলে যাইতেছে, অর্থাৎ কিভাবে যাবে তা কিন্তু নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি। সে যেভাবেই যাক, আঁকা বাঁকা পথে যাক না কেন, স্কুলে গেলে পৌঁছলে হইল। কিন্তু এই ভেক্টর রাশির ক্ষেত্রে কি করতে হবে, অর্থাৎ যেভাবে যে ডিরেকশন দিবে, অর্থাৎ যে ডিরেকশন দিবে
অবশ্যই তাকে ওইভাবেই যাইতে হবে। যদি ওইভাবে যায় তাহলে সেটা হবে কি ভেক্টর রাশি, আর যদি ডিরেকশন অনুপাতে না যায় তাহলে সেটা হবে কি স্কেলার রাশি। এবারকে আসা যাক আমরা ভেক্টর রাশিগুলো কিভাবে মনে রাখবো। কিছু ভেক্টর রাশি আছে, এই ভেক্টর রাশিগুলো পরীক্ষায় এমসিকিউ এর জন্য আসে। আমরা এই ভেক্টর রাশি মনে রাখার একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখবো। তো দেখো এটা হচ্ছে কি সাধারণত ভবে সব তরুণেরই প্রবল টক দই প্রিয়। তাহলে দেখো এটা ছন্দের মাধ্যমে আমরা কি করব, এই সব প্রকার ভেক্টর রাশিগুলো কি করব মনে রাখবো। সাধারণত হচ্ছে কি সান্দ্র বল, ভতে হচ্ছে কি ভরবেগ, বতে হচ্ছে কি বেগ, শতে হচ্ছে কি সরণ, বতে হলো কি বল, তরুণেতে হচ্ছে কি ত্বরণ, প্রতে হচ্ছে কি প্রাবল্য, টতে হচ্ছে কি টর্ক, দতে হচ্ছে কি চৌম্বক দৈর্ঘ্য, প্রিয়তে হচ্ছে কি ওজন। তার মানে দেখো ভাইয়া এখানে যত প্রকার, তাহলে দেখো এইখানে আমরা কি পড়বো, যত প্রকার ভেক্টর রাশি আছে আমরা এই সহজ একটা ছন্দের মাধ্যমে সবগুলোকে মনে রাখবো। তাহলে দেখো সাধারণত ভাবে সব তরুণেরই প্রবল টক দই প্রিয়। তাহলে এখানে দেখো সাধারণত হচ্ছে কি সান্দ্র বল, ভবে, তাহলে ভবের ভতে হচ্ছে কি ভরবেগ, বতে হচ্ছে বেতে হচ্ছে কি বেগ, দন্তের সাথে হচ্ছে সরণ, বতে হচ্ছে কি বল, তরুণের হচ্ছে কি ত্বরণ, আর প্রবলতে হচ্ছে কি প্রাবল্য, আর টতে হচ্ছে কি টর্ক, আর দৈতে হচ্ছে কি চৌম্বক দৈর্ঘ্য, এবং প্রিয়তে কি হচ্ছে ওজন। আমরা এই যে যত প্রকার এমসিকিউ আসুক না কেন যদি বলা হয় নিচের কোনটি ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশির মধ্যে আমরা কি পড়বো সান্দ্র বল, ভরবেগ, বেগ, সরণ, বল, ত্বরণ, প্রাবল্য, টর্ক, চৌম্বক দৈর্ঘ্য এবং কি পড়বো ওজন। এইগুলো প্রত্যেকটাই হচ্ছে কি এক একটা ভেক্টর রাশি। তাহলে আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।